আহ, আজকে আমরা এই ক্লাসটা তোমাদের মেইনলি হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য। তো তোমাদের এইচএসসি 26 ব্যাচের যে পরীক্ষা ডেট দিয়ে দিছে হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব যে তোমাদের যে বায়োলজি যে সাবজেক্টটা আছে, আমরা জানি বায়োলজির দুইটা পেপার আছে, একটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে মেনলি উদ্ভিদ বিজ্ঞান তোমরা পড়ো, আর সেকেন্ড পেপার হচ্ছে প্রাণী বিজ্ঞান। সো ফার্স্ট পেপারে দেখো 12টা চ্যাপ্টার আছে, আর সেকেন্ড পেপারেও তোমার 12টা চ্যাপ্টার আছে। তো ফার্স্ট পেপারের যে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে, আমরা জানি যে 8টা সৃজনশীল আসে, 5টা তোমার আনসার করতে হবে, 50 মার্ক, আর 25 মার্কের হচ্ছে এমসিকিউ। সো 75 মার্কে তোমরা পরীক্ষা দিবা, আর 25 মার্ক হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল। আর সেম ভাবে সেকেন্ড পেপারও। তো আমাদের টার্গেট হচ্ছে তোমরা যদি A+ পেতে চাও বায়োলজিতে, দুইটা সাবজেক্ট মিলিয়ে 100-র মধ্যে তোমার 160 মার্ক লাগবে। সেই ক্ষেত্রে 5টা সৃজনশীল কোন চ্যাপ্টার থেকে আসবে এবং প্রতিটা চ্যাপ্টারের কোন কোন টপিক, একটা দেখো একটা চ্যাপ্টারে কিন্তু সব টপিক ইম্পর্টেন্ট না। হ্যাঁ, সো একটা চ্যাপ্টারের কোন টপিকটা ইম্পর্টেন্ট সেটা তোমার যদি জানা থাকে, তুমি কম সময়ে তুমি প্রিপারেশন নিতে পারবা। কারণ হচ্ছে তোমার যে বায়োলজি ফার্স্ট পেপার ধরো পরীক্ষা উদ্ভিদ বিজ্ঞানের আগে একদিন বন্ধ থাকবে, তো একদিন বন্ধে তুমি 12টা চ্যাপ্টার পড়তে পারবে না। সো কোন কোন চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট আর ওই চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো আমি ডিসকাস করব। ধরো 15-20 মিনিটের ক্লাস হবে। তো তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়া থাকবে, পড়া আছে আমরা জানি, আশা করি তোমরা যেহেতু এইচএসসি পরীক্ষা দিবা আর কয়েকদিন পরে, তো তোমাদের এই চ্যাপ্টারগুলো আশা করি পড়া আছে। হ্যাঁ, সো তোমরা জাস্ট এই আমি যে যে টপিকগুলো টাচ করব, এই টপিকগুলো ভালো করে পড়ে যাবা। তাহলে হচ্ছে তুমি এমসিকিউ কভার হবে, আর রিটেনও তোমার কাভার হবে। তো ফার্স্টেই আমরা আজকে একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। হ্যাঁ, সেটা হচ্ছে জীববিজ্ঞানের সেকেন্ড পেপারের, হ্যাঁ, প্রাণী বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার। সো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে মনে রাখবা একটা সৃজনশীল তোমরা পাবা। এখন প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে কোন টপিক থেকে তোমার সৃজনশীল আসবে? দেখো, মেইনলি আসবে হচ্ছে আমাদের যে পর্বগুলো আছে। হ্যাঁ, আমরা জানি যে পর্ব আছে 33টা, এর মধ্যে 9টা পর্ব হচ্ছে প্রধান। এর মধ্যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোড, অ্যানালিডা, অ্যাকেনোডার্মাটা, এই যে পর্বগুলো আছে, এই পর্বের 9টা পর্বের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে তোমার পড়তে হবে। কারণ এই বৈশিষ্ট্যগুলো থেকে তোমার কিছু একটা হিন্টস দেবে উদ্দীপকে, এবং ওই রিলেটেড ওই বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখতে বলবে। হ্যাঁ, ওই পর্বটা কি। হ্যাঁ, তারপর পার্থক্য আসতে পারে, যে একটা পর্বের সাথে আরেকটা পর্বের পার্থক্য। আর সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা এই চ্যাপ্টার থেকে রিটেন প্রশ্ন আসবে, সেটা হচ্ছে তোমার ওই যে করডাটা। হ্যাঁ, করডাটা পর্বের মধ্যে আমরা জানি 3টা সাব ফাইলাম আছে। ওই সাব ফাইলামের মধ্যে আমরা জানি ভার্টিব্রাটা পর্বের যে 7টা ক্লাস আছে। হ্যাঁ, ওই 7টা ক্লাসের বৈশিষ্ট্যগুলো তোমার জানতে হবে। যেমন হচ্ছে তোমার কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেজি, সার্কোপ্টেজি, এভিস, মামালিয়া। হ্যাঁ, এর মধ্যে মনে রাখবে এভিস আর মামালিয়া, এই যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাস খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এই দুইটা ক্লাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বিগত বছরে। সো এই চ্যাপ্টার থেকে তোমাকে যদি শর্টে বলি কি কি পড়তে হবে, মেনলি হচ্ছে 9টা পর্ব পড়তে হবে, ওই 9টা পর্বের বৈশিষ্ট্য পড়তে হবে। হ্যাঁ, 9টা ফাইলামের বৈশিষ্ট্য, এবং লাস্টের যে পর্ব করডাটা, এই করডাটার ক্লাসিফিকেশন এবং 7টা ক্লাস, ওই ক্লাসের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে এক্সাম্পল সহ। ওইখান থেকে তোমার এমসিকিউ আসবে। হ্যাঁ, আর কি কি আসবে আমি বলে দিচ্ছি। যেমন এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে প্রথম তোমার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য কাকে বলে। তো প্রাণী বৈচিত্র্য মানে কি? এই যে প্রকৃতিতে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর যে পার্থক্য, সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। যেমন মানুষের সাথে আহ অন্য একটা প্রাণী, ধরো কুকুরের পার্থক্য, কুকুরের সাথে গরুর পার্থক্য। সো এটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। তো গেল, প্রাণী বৈচিত্র্য আবার 3 রকম আছে, মনে রাখবে পাবজি। প দিয়ে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, ব দিয়ে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, আর জ দিয়ে হচ্ছে পাবজির জি দিয়ে হচ্ছে জিনতাত্ত্বিক বৈচিত্র্য। সো এটা এমসিকিউতে আসবে যে প্রাণী বৈচিত্র্য কয় রকম। তাহলে প্রজাতিগত বৈচিত্র্য কি? ধরো একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির প্রাণীর মধ্যে যে পার্থক্য, যেমন মানুষ একটা প্রজাতি হোমোসেপিয়েন্স, হ্যাঁ, আবার কবুতর একটা প্রজাতি, হ্যাঁ, কলাম্বা লিভিয়া। তো এই কবুতর আর প্রাণীর মধ্যেও আবার বিভিন্ন ধরনের পার্থক্য আছে, ঠিক না? যেমন তাদের ঠোঁট নাই, তাদের চোঁচো আছে, তাদের গাটা পালক দিয়ে আবৃত। সো বিভিন্ন বৈশিষ্ট্যের পার্থক্য থাকে। সো একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির যে পার্থক্য, সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এবং এই প্রজাতিগত বৈচিত্র্য যে সকল জায়গায় বেশি থাকে তাকে আমরা কি বলি? প্রাণী বৈচিত্র্য হটস্পট বলি। তুমি চিন্তা করো যে ধরো এক সুন্দরবনে অনেক ধরনের প্রজাতির প্রাণী আছে। হ্যাঁ, কিন্তু ধরো ঢাকা শহরে মানুষই তো বেশি। হ্যাঁ, প্রজাতি তো একটাই, খুব বেশি কুকুর আছে মাঝে মধ্যে, ঠিক না? তো প্রজাতিগত বৈচিত্র্য পৃথিবীর যে সকল জায়গায় বেশি তাকে বলা হয় প্রাণী বৈচিত্র্য হটস্পট।
আচ্ছা, এখন একটা নির্দিষ্ট প্রজাতি, ধরো মানুষের মধ্যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের কিন্তু পার্থক্য থাকে। যেমন ধরো বাংলাদেশি মানুষের সাথে ধরো ইংরেজদের একটা পার্থক্য আছে, হ্যাঁ, বিভিন্ন বৈশিষ্ট্যের, হ্যাঁ, গায়ের চামড়ায়, হ্যাঁ, পার্থক্য আছে, চোখের রঙে পার্থক্য আছে, চুলের প্রকৃতিতে পার্থক্য থাকে। সো এটাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। আবার একটা ভাই বোনের মধ্যেও পার্থক্য থাকে, সো এটাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। এই জিনগত বৈচিত্র্যকে বলা হয় অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। মনে রাখবা, একটা প্রজাতির ধরো মানুষ একটা প্রজাতি, এর মধ্যে দুইটা প্রাণীর মধ্যে যে পার্থক্য। আর প্রজাতিগত বৈচিত্র্যকে কি বলা হয়? আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির পার্থক্য। আর একটা নির্দিষ্ট প্রজাতির বিভিন্ন প্রাণীর মধ্যে যে পার্থক্য, এটাকে বলা হয় জিনগত বৈচিত্র্য বা অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। ওকে, আরেকটা আছে তোমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্র হচ্ছে একটা নির্দিষ্ট পরিবেশ যেখানে বিভিন্ন প্রাণী খাদ্য শৃঙ্খলের মাধ্যমে যুক্ত থাকে, শক্তি প্রবাহের মাধ্যমে। একটা প্রাণী আরেকটা প্রাণীকে খায়, এভাবে শক্তি প্রবাহিত হইতে থাকে। সো এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র আছে, যেমন যেমন ধরো পুকুরের বাস্তুতন্ত্র আছে, মরুভূমিতে বিভিন্ন ধরনের প্রাণী থাকে, যেমন পুকুরের প্রাণী তো আর মরুভূমিতে থাকবে না। সো ধরো পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে শুধুমাত্র অনেক ধরনের প্রাণী আছে, তো ওই প্রাণীগুলোর মধ্যে যে পার্থক্য, তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। মরুভূমিতে বিভিন্ন ধরনের প্রাণী থাকে, তো ওইটার মধ্যে যে পার্থক্য, সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সো এখান থেকে কি পড়বা? বৈচিত্র্য কাকে বলে, প্রাণী বৈচিত্র্য কাকে বলে, এবং প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ এবং প্রতিটার পার্থক্য পড়ে ফেলতে হবে। এখন দেখো, আমরা পৃথিবীতে তো অনেক প্রাণী আছে, হ্যাঁ, যেমন মানুষ একটা প্রজাতি, এরকম প্রায় প্রজাতি প্রাণী আছে প্রায় 15 লক্ষের মতন প্রাণী প্রজাতি আছে, 2,70,000-এর মতন, প্রায় 3 লক্ষের মতন উদ্ভিদ প্রজাতি আছে। এখন এই প্রাণী প্রজাতিকে আমরা প্রাণী যখন আমরা শ্রেণীবিন্যাস পড়ি, হ্যাঁ, প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে একটা প্রাণীকে বা একটা প্রজাতিকে তোমার যদি জানতে হয়, আমরা কি করি? শ্রেণীবিন্যাস করি। শ্রেণীবিন্যাসে কি করা হয়? 7টা ধাপ আছে না? প্রথম হচ্ছে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো জগৎ মানে কি? প্রতিটা প্রাণী তো একটা জগতের মধ্যে পড়ে। যেমন হচ্ছে অ্যানিমেলিয়া, হ্যাঁ, আমরা জানি 5টা জগৎ আছে: মনেরা, প্রোটিস্টা, প্লান্টাই, ফাঞ্জি, অ্যানিমেলিয়া। এর মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণী তো অ্যানিমেলিয়ার মধ্যেই পড়ে। সো এই অ্যানিমেলিয়া জগৎকে আবার কতগুলো পর্বে ভাগ করা হয়, জগৎ পর্ব। তো অনেকগুলো পর্বে ভাগ করা হয়। কয়টা পর্ব আছে? 33টা পর্ব আছে। তোমাকে এটা এমসিকিউতে আসবে, 33টা পর্ব আছে, হ্যাঁ। এর মধ্যে কিছু পর্ব আছে মেজর বা প্রধান, কিছু আছে মাইনর। এই যে প্রধান পর্ব, এটা আছে 9 ধরনের, আর মাইনর পর্ব আছে বাকি 24 ধরনের। কেন এটা প্রধান? কারণ পৃথিবীর বেশিরভাগ প্রাণী এই প্রধান পর্বের মধ্যেই পড়ে। আর মাইনর পর্বের মধ্যে কিছু প্রাণী আছে, সো এগুলো আমাদের জানার দরকার নেই। সো প্রধান পর্ব আছে কয়টা? 9টা। তাহলে 9টা পর্ব কি কি আছে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, হ্যাঁ, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা, কর্ডাটা। এই 9টা পর্ব আছে, হ্যাঁ, একদম সিরিয়াল অনুযায়ী তোমার মনে রাখতে হবে, কারণ এই বৈশিষ্ট্যগুলো সিরিয়াল অনুযায়ী আসবে। আচ্ছা, তারপরে এই যে 9টা পর্ব, এখন এই 9টা পর্বে কোন প্রাণীকে, যেমন হচ্ছে তেলাপোকা, এটা আর্থ্রোপোডার মধ্যে পড়ে, এটা কিভাবে বুঝবা? কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। যেমন মানুষ কর্ডাটার মধ্যে পড়ে, এটা তুমি কিভাবে বুঝবা? মানুষের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, এর জন্য তো সে কর্ডাটা। আবার পাখি কর্ডাটার মধ্যে পড়ে, পাখি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সো এই যে এগুলোকে বলে শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো শ্রেণীবিন্যাসের ভিত্তি অনেক রকম আছে। যেমন কিছু শ্রেণীবিন্যাসের ভিত্তি তোমার জানতে হবে। যেমন আকারের উপর ভিত্তি করে প্রাণী 2 প্রকার, একটা হচ্ছে আণুবীক্ষণিক, আর একটা হচ্ছে বৃহত্তর। আণুবীক্ষণিক প্রাণী কি? যাদেরকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। যেমন এখানে একটা এক্সাম্পল আছে তোমার বইয়ে, যেমন মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, এটার এক্সাম্পল, বৈজ্ঞানিক নামটা তোমার লাগবে, ট্রাইকোটিনা অ্যানাবাসি, ট্রাইকোটিনা অ্যানাবাসি। আর বৃহত্তর প্রাণী যাদেরকে খালি চোখে দেখা যায় না, দেখা যায়, তাদেরকে বলা হয় বৃহত্তর প্রাণী, যেমন মানুষ, কবুতর, হ্যাঁ, এগুলো। আচ্ছা, এখন হচ্ছে তাদের সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী হচ্ছে 4 রকম। সংগঠন মাত্রা কি? ধরো প্রাণীটা কিভাবে তার দেহটা গঠিত হয়। কিছু কিছু প্রাণীতে শুধুমাত্র কোষ থাকে, কোনো টিস্যু তৈরি হয় না, তো তাদেরকে বলা হয় কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। কিছু কিছু প্রাণীতে কোষগুলো মিলে টিস্যু হয়, তো এদেরকে বলা হয় টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। কিছু কিছু প্রাণীতে টিস্যুগুলো মিলে আহ কি হয়, অর্গান হয় বা অঙ্গ হয়, তাদেরকে বলা হয় অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। আর কিছু কিছু প্রাণীতে অনেকগুলো অঙ্গ মিলে একই কাজ করে, তাকে বলা হয় তন্ত্র। তাহলে তন্ত্র হলে তাদেরকে বলবো তন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। সো সংগঠন মাত্রার প্রাণী 4 ধরনের: কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। তাহলে কোষ সংগঠন মাত্রার প্রাণীকে সবচেয়ে অনুন্নত যেমন পরিফেরা। টিস্যু সংগঠন মাত্রার প্রাণীকে নিডারিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, হাইড্রা আমরা পড়ি 2nd চ্যাপ্টারে, সো নিডারিয়া। অঙ্গ সংগঠন মাত্রার প্রাণীকে প্লাটিহেলমিনথিস। আর তন্ত্র কি? বাকি সব। প্লাটিহেলমিনথিসের পর থেকে যত সব আছে সবই তন্ত্র সংগঠন মাত্রার প্রাণী। তারপর আসছে জীবন পদ্ধতি। জীবন পদ্ধতি 2 রকম: স্বাধীনজীবী, পরজীবী। স্বাধীনজীবী যারা মুক্তভাবে চলাচল করতে পারে, যেমন হচ্ছে পাখি, বিশেষ করে কবুতর, হ্যাঁ। আর যারা পরজীবী, অন্য প্রাণীর দেহে বাস করে সেই প্রাণীর খাদ্য শোষণ করে বেঁচে থাকে, তাদেরকে বলে পরজীবী, যেমন কৃমি, হ্যাঁ।
কৃমি, যেমন প্লাটিহেলমিনথিস, নেমাটোহেলমিনথিস, নেমাটোডা, যেগুলো এগুলো হচ্ছে কৃমি প্রজাতি। আচ্ছা, একটা কৃমির নাম তোমার মনে রাখতে হবে, যেটা হচ্ছে চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমির বৈজ্ঞানিক নাম লাগবে। হ্যাঁ, চ্যাপ্টা কৃমি, এটা হচ্ছে ফেসিওলা হ্যাপাটিকা, এটাকে যকৃৎ কৃমিও বলে। হ্যাঁ, ফেসিওলা হ্যাপাটিকা। তারপর ভ্রূণস্তরের উপর ভিত্তি করে ভাগ করা যায়, যেমন হচ্ছে যেমন মানুষ ত্রিভ্রূণস্তরী প্রাণী। হ্যাঁ, আবার হাইড্রা দ্বিভ্রূণস্তরী প্রাণী। তাহলে ভ্রূণ মানে কি, যখন একটা, আমরা জানি যে যখন নিষেক হয়, পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটের মিলন হয়, তখন যে প্রথম কোষটা তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট। এই জাইগোট ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 8 থেকে 16টা কোষ হয়, যাটাকে বলা হয় ভ্রূণ। এই ভ্রূণটা পরে কি হয়, ব্লাস্টুলা হয়। এই ব্লাস্টুলায় 3টা লেয়ার থাকে, গ্যাস্টুলা হয়, ব্লাস্টুলার পরে গ্যাস্টুলা হয়। এই গ্যাস্টুলায় 3টা লেয়ার থাকে, বা 2টাও থাকতে পারে। যদি 2টা থাকে দ্বিভ্রূণস্তরী বা ডিপ্লোব্লাস্টিক, 3টা থাকলে ত্রিভ্রূণস্তরী বা ডিপ্লোব্লাস্টিক। সো 2টা যদি থাকে, দ্বিভ্রূণস্তরী যদি হয়, তার এক্সাম্পল কি মনে রাখবো, পরিফেরা যেহেতু কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, তার কোনো ভ্রূণস্তর নাই। সো প্রথম দ্বিভ্রূণস্তরী প্রাণীকে নিডারিয়া। সো দ্বিভ্রূণস্তরী প্রাণীর এক্সাম্পল নিডারিয়া, এটা বারবার আসে। সো নিডারিয়ার এক্সাম্পল কি আবার, হাইড্রা। সো দ্বিভ্রূণস্তরী প্রাণীর এক্সাম্পল হচ্ছে হাইড্রা বা নিডারিয়া। নিডারিয়া আরো এক্সাম্পল আছে। আর ত্রিভ্রূণস্তরী কারা, যাদের 3টা ভ্রূণস্তর আছে, বাকি সব, হ্যাঁ, পরিফেরা নিডারিয়া বাদে বাকি সব যে পর্বগুলো আছে, বাকি সব বলতে 9টা পর্বের মধ্যে বাকি যে 7টা পর্ব আছে, এরা হচ্ছে ত্রিভ্রূণস্তরী প্রাণী। সো ভ্রূণস্তর কি কি আছে, সবচেয়ে বাইরে হচ্ছে একটোডাম, মাঝখানে হচ্ছে এন্ডোডাম, আর মাঝখানে হচ্ছে, ভিতর হচ্ছে এন্ডোডাম। আর এটা হচ্ছে দ্বিভ্রূণস্তরী প্রাণী। আর ত্রিভ্রূণস্তরী প্রাণীতে বাইরে একটোডাম, ভিতরে এন্ডোডাম, মাঝখানে মেজোডাম। এই মেজোডামটা দ্বিভ্রূণস্তরী প্রাণীতে থাকে না। দ্বিভ্রূণস্তরী প্রাণীতে এই মেজোডামের জায়গায় কি থাকে, মেজোগ্লিয়া থাকে। তাহলে মেজোগ্লিয়াটা কি, মেজোগ্লিয়াটা হচ্ছে একটা অকোষীয় জেলির মতো তরল পদার্থ, যেটা একটোডার্ম আর এন্ডোডার্মকে সংযুক্ত করে। এই জন্য এটাকে সংযোগকারী স্তর বলা হয়। তোমরা পড়বা, বলবে যে নিডারিয়া পর্বে কোন ভ্রূণস্তরটা থাকে না, মেজোডার্মটা থাকে না, এর বদলে কি থাকে, মেজোগ্লিয়া থাকে। ওকে, তারপর তোমার যেটা আসবে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রাণীকে যদি ঠিক মাঝ বরাবর কাটো, কয়টা সমান অংশ পাওয়া যায়, তাকে বলা হয় প্রতিসাম্যতা। তো প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণী, বা সিমেট্রির উপর ভিত্তি করে প্রাণী অনেক রকম আছে, যেমন হচ্ছে গোলাকার প্রতিসম। কিছু প্রাণীকে ঠিক একটা যদি গোলাকার হয়, ফুটবল হয়, তাহলে মাঝ বরাবর কাটলে অনেকগুলো সমান অংশ তুমি পাবা, এটাকে বলে গোলীয় প্রতিসম প্রাণী। মনে রাখবা, ভোর হলো, ভোর হলো দিয়ে ভলভক্স, ভোর দিয়ে ভলভক্স, হলো দিয়ে হেলিওজোয়া, হ্যাঁ, আর আর দিয়ে হচ্ছে রেডিওলারিয়া। 3টা জিনিস, ভোর হলো, ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, এক্সাম্পল মনে রাখতে হবে। তারপর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। একটা প্রাণীকে ঠিক মাঝ বরাবর যদি আমাকে কাটো, সমান 2টা অংশ পাবা। সো এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা এক্সাম্পল মনে রাখা ইজি, যেমন মানুষ, সিংহ, কবুতর, যত আছে প্রাণী আছে, যেমন বিড়াল, কুকুর, এরা সবই দ্বিপ্রতিসম প্রাণী। এরপর হচ্ছে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম কি, কোনো প্রাণীকে তুমি যদি তার কর্ষিকা বরাবর টান দাও, ধরো আমার এখানে 4টা ধরো কর্ষিকা আছে, সো কর্ষিকা বরাবর তুমি যদি টান দাও, লম্ব অক্ষ বরাবর কাটো, তাহলে অনেকগুলো যদি সমান অংশ পাওয়া যায়, তাকে বলা হয় অরীয় প্রতিসম। তো অরীয় প্রতিসমের এক্সাম্পল তোমার মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাই জেসি। হাই জেসি দিয়ে মনে রাখি, হাই দিয়ে মনে রাখবা হাইড্রা, জে দিয়ে জেলিফিশ, সি দিয়ে সি অ্যানিমন। এই হাই জেসি, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, তিনটাই হচ্ছে তোমার নিডারিয়া পর্বের প্রাণী। সো নিডারিয়া পর্বের প্রাণী বৈশিষ্ট্য কি, এরা এরা অরীয় প্রতিসম হয়। আরেকটা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসম। কাউকে যদি এভাবে অনুপ্রস্থ বরাবর কাটা আর লম্ব বরাবর কাটার ফলে 4টা সমান অংশ পাওয়া যায়, তাকে বলা হয় দ্বিঅরীয় প্রতিসম। এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সি দিয়ে মনে রাখো সিওলোপ্লানা আর টিনোফোরা। সিওলোপ্লানা, টিনোফোরা, সি দিয়ে শুরু। হ্যাঁ, সিটা সাইলেন্ট থাকে। আরেকটা হচ্ছে অপ্রতিসম প্রাণী, যে প্রাণীকে কোনোভাবেই কাটলেই সমান অংশ পাওয়া যায় না, তারা হলো অপ্রতিসম প্রাণী। এক্সাম্পল হচ্ছে শ্বাস। শ্বাস দিয়ে মনে রাখো, যেমন হচ্ছে শামুক আর তোমার স্পঞ্জ। হ্যাঁ, শামুক আর স্পঞ্জ। স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী, শামুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। খণ্ডকায়নের উপর ভিত্তি করে ভাগ করা যায়। কোন প্রাণীকে যদি অনেকগুলো সমান অংশ দিয়ে তৈরি হয় তার দেহটা, তাহলে সেটাকে বলে খণ্ডকায়ন। সমখণ্ডকায়ন আছে, অসমখণ্ডকায়ন আছে, অখণ্ডকায়ন আছে। সমখণ্ডকায়ন তো বুঝতেছো, সবগুলো খণ্ড সমান। এক্সাম্পল মনে রাখতে হবে তোমার কেঁচো। অসমখণ্ডকায়ন, যাদের খণ্ডগুলো সমান না, যেমন পতঙ্গ। পতঙ্গ কি আছে, যেমন আর্থ্রোপোডা, এরা পতঙ্গ হয়, যেমন ঘাসফড়িং, তেলাপোকা, এরা হচ্ছে অসমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী। আর অখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী, যাদের দেহে কোনো খণ্ডকই নাই, যেমন তুমি বলতে পারো সমুদ্র তারা, ঝিনুক। ওকে, অঞ্চলায়ন কি, যাদের দেহে অনেকগুলো খণ্ডক থাকে, এই খণ্ডকগুলো মিলে এক একটা অঞ্চল তৈরি করে। যেমন মস্তক, বক্ষ, উদর। মস্তকে অনেক খণ্ড থাকে, কিন্তু এগুলো সবগুলো মিলে একটা অঞ্চল তৈরি করছে। এই মস্তক, খণ্ড, বক্ষ, উদর, এই অঞ্চলগুলোকে বলে ট্যাগমাটা। ট্যাগমাটা, এই শব্দটা তোমার জানতে হবে। তো ট্যাগমাটাইজেশন বলে, অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। এই ট্যাগমাটাইজেশন কাদের থাকে, নর্মালি পতঙ্গদের থাকে, যেমন হচ্ছে তোমার ঘাসফড়িং, আমরা পড়বো মস্তক, বক্ষ, উদর। তো এটা একটু মনে রাখতে হবে, আর্থ্রোপোডা হচ্ছে তোমার ট্যাগমাটাইজেশন থাকে। ওকে,
তারপরে এখান থেকে তোমার যেটা জানতে হবে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিলম। তো সিলম জিনিসটা কি? সিলম হচ্ছে আমাদের বডির একটা প্রাণীর বডির মধ্যে একটা গহ্বর। যেই গহ্বরটা মনে রাখতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে মেজোডার্ম থেকে তৈরি হতে হবে। আমরা জানি ভ্রূণস্থলী প্রাণীতে তিনটা লেয়ার থাকে, একটোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম। সো মেজোডার্ম থেকে যে গহ্বরটা তৈরি হবে এবং যেটা একটা পর্দা দ্বারা আবৃত থাকতে হবে, যেটার নাম হচ্ছে পেরিটোনিয়াম, তাকে বলবো আমরা সিলোম। তা সিলোমের ডেফিনেশনটা তোমার জানতে হবে যে একটা গহ্বর যেটা মেজোডার্ম থেকে তৈরি হয় এবং পেরিটোনিয়াম দ্বারা আবৃত, তারা হচ্ছে আমার সিলোম। তো সিলোমের উপর ভিত্তি করে তিন ধরনের আছে, একটা হচ্ছে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট কি? যাদের কোনো সিলোম নাই, সিলোমবিহীন প্রাণী। মনে রাখবা প্রথম তিনটা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এরা হচ্ছে অ্যাসিলোমেট। তারপর হচ্ছে সুডোসিলোমেট, যাদের গহ্বর আছে, গহ্বরটা মেজোডার্ম থেকেও তৈরি হয়, বাট এটা পেরিটোনিয়াম দ্বারা আবৃত না, হয়তো আংশিক আবৃত থাকতে পারে বা আবৃত নাও হইতে পারে। সো এটাকে মনে হইতে পারে সিলোম, আসলে সে সিলোম না। এই জন্য এটাকে বলে ছদ্ম সিলোমেট বা সুডোসিলোমেট। এক্সাম্পল কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আসে, নেমাটোডা। একটাই মনে রাখো, নেমাটোডা। তাহলে সিরিয়াল বাই মনে রাখো, প্রথম তিনটা হচ্ছে ইউসিলোমেট, অ্যাসিলোমেট, তারপরটা হচ্ছে নেমাটোডা, সুডোসিলোমেট, তারপর লাস্টে বাকিগুলো সিলোমেট বা ইউসিলোমেট। তাদের প্রকৃত সিলোম আছে, মানে গহ্বরটা মেজোডার্ম থেকেও তৈরি হয়, পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে। সো সিলোম গেল। এরপরে আসো নটোকর্ড। নটোকর্ডের উপর ভিত্তি করে প্রাণী দুই রকম। নটোকর্ড কি? নটোকর্ড হচ্ছে একটা প্রাণী, যদি এটা যদি একটা প্রাণী যদি হয়, এই প্রাণীর তুমি যদি সাইড থেকে দেখো, ধরো ধরো এই যে বইটা, হ্যাঁ, ধরো এই বইটা একটা প্রাণী, হ্যাঁ, এই যে বইটা, এই বইটাকে ধরো তুমি সাইড থেকে দেখতেছো, তাহলে উপরের দিকে পিঠের দিক, নিচের দিকটা হচ্ছে সামনের দিক, হ্যাঁ। তো এই পিঠের দিকে, এই উপরের দিকে মাঝ বরাবর একটা দণ্ডাকার অংশ থাকে। এই দণ্ডাকার ও নমনীয় অংশকে বলা হয় নটোকর্ড। এই নটোকর্ডটা পরবর্তীতে মেরুদণ্ড হইতে পারে। সো নটোকর্ড সবার আবার থাকে না। নটোকর্ড যাদের থাকে তাদেরকে বলা হয় কর্ডেড, আর যাদের থাকে না তাদেরকে বলা হয় নন কর্ডেড। তো নটোকর্ড কাদের থাকে? নটোকর্ড যাদের থাকে তাদেরকে বলে কর্ডাটা পর্বের প্রাণী। আমরা জানি 9টা পর্বের মধ্যে যাদের নটোকর্ড থাকবে তারা কর্ডাটা, আর বাকি প্রথম 8টা নটোকর্ড থাকে না, এর জন্য তাদেরকে বলে নন কর্ডাটা প্রাণী। পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে ভাগ করা যায়, যাদের পৌষ্টিক নালী থাকে তারা হচ্ছে অ্যান্টেরোজোয়া, আর যাদের পৌষ্টিক নালী নাই তারা হচ্ছে প্যারাজোয়া। যেমন প্যারাজোয়া কি? পরিফেরা। পদে প্যারাজোয়া, পদে পরিফেরা। পরিফেরা পর্বের প্রাণী কোনো পৌষ্টিক নালী থাকে না, আর বাকি সবার পৌষ্টিক নালী থাকে, এই জন্য এটাকে বলা হয় অ্যান্টেরোজোয়া। ওকে, সো এই বৈশিষ্ট্যগুলো তোমার এক্সাম্পলের জন্য লাগবে এবং তাদের ডেফিনেশন তোমার কক্ষতে আসবে। তারপর তোমার যেটা জানতে হবে, এটা হচ্ছে দ্বিপদ নামকরণ। আমরা জানি যে নামকরণ, একটা প্রাণীকে যখন নামকরণ করা হয়, যেমন হোমোসেপিয়েন্স, হ্যাঁ, মানুষের নাম, বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স, এটাকে বলে দ্বিপদ নামকরণ। দুইটা নাম থাকে, দুইটা পদ থাকে, একটা হচ্ছে হোমো, একটা হচ্ছে সেপিয়েন্স। হোমোটা হচ্ছে গণনাম, আর সেপিয়েন্সটা কি? এটা হচ্ছে প্রজাতির নাম। সো এই গণনাম, প্রজাতি নাম আমরা জানি, এটা আবিষ্কার করেছিল দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এবং এটার কিছু রুল আছে, এই রুলগুলো কখনোই তোমার পরীক্ষায় এইচএসসি তে আসবে না। একটু রিডিং দিতে পারো, বাট আসবে না, না পড়লেও সমস্যা নেই। আমি চাচ্ছি যে তোমাদের যেহেতু পরীক্ষার জন্য পড়ো, এখানে যেটা আসবে সেটা হচ্ছে ত্রিপদ নামকরণ। দেখো, দ্বিপদ নামকরণ দিয়ে অনেক প্রাণীকে অনেক সময় আইডেন্টিফাই করা যায় না, এর জন্য একটা নামকরণ করা হয়েছে ত্রিপদ নামকরণ। তিনটা পদ থাকবে, গণনাম, প্রজাতি নাম আর লোকেশনের নাম। সে কোথায় পাওয়া গেছে, ওই প্রাণীগুলো কোথায় পাওয়া যায়। যেমন আছে না, কিছু কিছু প্রাণী কোনো নির্দিষ্ট জায়গায় বেশি পাওয়া যায়। যেমন হচ্ছে আমেরিকান চড়ুই পাখি। আমেরিকান চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। প্যাসার ডোমেস্টিকাস হচ্ছে চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম, আর নাইলোটিকাস হচ্ছে ওই অবস্থানের নাম। নীলনদ এলাকায় এটা পাওয়া যায়। তাহলে প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস হচ্ছে নীলনদ এলাকায় অবস্থিত চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম। সো ত্রিপদ নামকরণের জনককে? বিজ্ঞানী শ্লিগাল, হ্যাঁ, পাখি বিজ্ঞানী শ্লিগাল, এই নামটা তোমার জানতে হবে। ওকে, এরপরে আসো, আমরা এই যে পর্ব আছে 9টা পর্ব, প্রধান পর্ব 9টা, এর কয়েকটা বৈশিষ্ট্য তোমার জানতে হবে। প্রথম পর্ব হচ্ছে পরিফেরা। পরিফেরাকে কি বলা হয়? ছিদ্রাল প্রাণী, কারণ এর মধ্যে অনেক পোর আছে। পোর মানে ছিদ্র আছে। এই ছিদ্রাল, মনে রাখবা, এই সকল প্রাণীগুলো হচ্ছে সামুদ্রিক এক্সেপ্ট স্পঞ্জিলিডি। এই গোত্রের প্রাণীটা হচ্ছে সামুদ্রিক না, এরা মিঠা পানিতে থাকে। আমরা তো জানি জগৎ পর্ব, শ্রেণী, গোত্র, পর্বের মধ্যে অনেক গোত্র থাকে। সো পরিফেরার মধ্যে যে স্পন্ডিলিডি গোত্রটা, এটা হচ্ছে সামুদ্রিক না, এটা মিঠা পানি, আর বাকি সব সামুদ্রিক। সো এর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য মনে রাখবা অনিক কোন স্পাইকের স্পঞ্জ। অনিক কোন স্পাইকের স্পঞ্জ। অদিয়ে কি? অদে হচ্ছে অস্কিউলাম। এদের দেহে অনেকগুলো ছিদ্র থাকে, এদেরকে বলা হয় অস্টিয়াম। এই অস্টিয়ামগুলো একটা বড় ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হয়, যেটাকে বলা হয় অস্কিউলাম। অনিক। নি দিয়ে মনে রাখবা নিশ্চল, এরা নিশ্চল থাকে, এদের কোনো চলাচল করতে পারে না। ক দিয়ে মনে রাখবে এদের কোয়ানোসাইট নামক কোষ থাকে। তারপরে ক দিয়ে আরেকটা কোনের ক, এরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, আমরা পড়ে আসছি। স্পাইক দিয়ে মনে রাখবা এদের দেহে অনেক কাঁটা থাকে, যেটাকে বলা হয় স্পাইক বা স্পিকিউল, যেটা স্পঞ্জিন নামক প্রোটিন দিয়ে তৈরি। আর এদের এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ। অনেক কোন স্পাইকের স্পঞ্জ, স্পঞ্জ দিয়ে হচ্ছে এক্সাম্পল।
এবং আরো কিছু জিনিস তুমি বলতে পারো। এরা এদের কোনো ভ্রূণস্থ নাই, এরা কোষীয় সংগঠন মাত্রা প্রাণী, এরা মনে রাখো স্পঞ্জ, স্পঞ্জ কিন্তু অপ্রতিসম প্রাণী, এক্সাম্পল পরে আসছে। হ্যাঁ, এবং এদের কোনো পৌষ্টিক প্রাণী নেই, এরা প্যারাজোয়া। এবং এরা নন কর্ডেট, এদের কোনো নটোকর্ডও নাই। এই তো। তারপর আসো নিডারিয়া। নিডারিয়া পর্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিডারিয়া পর্বের প্রাণীরা বিভিন্ন ধরনের রঙিন হয় এবং এদেরকে বলা হয় সমুদ্রের ফুল। কেন সমুদ্রের ফুল বলে, এটা তোমার 2 নম্বরে আসবে যে এদেরকে সমুদ্রের ফুল বলে কেন। কারণ এরা সমুদ্রের যে প্রবাল প্রাচীর, এই প্রবাল প্রাচীরে এদেরকে খুব বেশি পাওয়া যায়, এর জন্য এদেরকে সমুদ্রের ফুল বলা হয়। এবং এটার এক্সাম্পল কি মনে রাখবা, নিমের সিটি, ডিমের পলিপ। নিমের সিটি মানে কি, নিমের, নিমের দিয়ে মনে রাখো নি দিয়ে মনে রাখো এরা নিডোসাইট। এদের দেহে কিছু একটা স্পেশাল কোর্স থাকে, তোমরা পড়বা, সেকেন্ড চ্যাপ্টারে পড়ছো, নিডোসাইটের ছবি আঁকছো, নিডোসাইট থাকে, নিডোসাইট ব্যাটারি থাকে। এটা এই নিডোসাইট দ্বারা তারা কি করে, 3টা কাজ করে। একটা হচ্ছে আত্মরক্ষা করে, খাদ্য গ্রহণ করে এবং চলাচলও সাহায্য করে। আচ্ছা, তারপর হচ্ছে নিমের, মে দিয়ে মনে রাখবে মেজোগ্লিয়া। এদের তো দ্বিভ্রূণস্থলী প্রাণী, সো এদের মাঝখানে মেজোরামটার বদলে কি থাকে, মেজোগ্লিয়া থাকে। তারপরে সিটি দিয়ে মনে রাখবে এদের দেহ একটা গহ্বর থাকে, যেটাকে আমরা বলি সিলেন্টেরন। সিলেন্টেরন গহ্বরটা আবার আর্থ্রোপোডাতেও থাকে। আচ্ছা, টি দিয়ে হচ্ছে এরা টিস্যু সংগঠন মাত্রা প্রাণী। ডিমের, ডি দিয়ে মনে রাখবে ডিপ্লোপ্লাস্টিক মানে দ্বিভ্রূণস্থলী। মে দিয়ে এদের 2টা দশা থাকে, একটা হচ্ছে মেরুসা দশা, পলিপ দশা। তাহলে নিমের সিটি, ডিমের পলিপ, পলিপ দশা, মেরুসা দশা, 2টা দশা থাকে এদের। এবং এদের এক্সাম্পল কি, এদের এক্সাম্পল হচ্ছে হাইড্রা, সি অ্যানিমন, জেলিফিশ। এগুলো হচ্ছে এক্সাম্পল। এখানে যেটা তোমার মনে রাখতে হবে, এরা সবাই কিন্তু সামুদ্রিক, এক্সেপ্ট 20 প্রজাতি। 20 প্রজাতি সামুদ্রিক না, এরা মিঠা পানিতে থাকে। এবং জেলিফিশের বৈজ্ঞানিক নামটা তোমার জানতে হবে, অরেলিয়া অরাটা, অরেলিয়া অরাটা। আর বাকি বলতে পারো এরা হচ্ছে অপ্রতিসম, এরা হচ্ছে তোমার অরীয় প্রতিসম প্রাণী, এরা সিলমবিহীন। এগুলো আমি আর রিপিট করতেছি না, হ্যাঁ, এদের সিলম নাই, এগুলো আমরা বলে আসছি। এগুলো আরো পয়েন্ট তোমরা বাড়াইতে পারো। প্লাটিহেলমিনথিস এর পরে পড়বো। প্লাট মানে হচ্ছে প্লেট দিয়ে মনে রাখো চ্যাপ্টা, এরা চ্যাপ্টা কৃমি। এবং প্লাটিহেলমিনথিসের কিছু বৈশিষ্ট্য মনে রাখবা, কিউট শিখা প্লেট নিয়ে অনুপস্থিত 2 বা 3 দিন। কিউট শিখা প্লেট নিয়ে অনুপস্থিত 2 বা 3 দিন। কিউট দিয়ে মনে রাখো এদের দেহটা কিউটিকল দ্বারা আবৃত। শিখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিখা মানে কি, এদের রেচন অঙ্গের নাম কি, শিখা কোষ। এরা প্যারেনকেমা, প্লেট দিয়ে প্যারেনকেমা জাতীয় কোষ দিয়ে তৈরি, নিয়ে অনুপস্থিত। অনুপস্থিত মানে হচ্ছে তাদের 2টা জিনিস অনুপস্থিত থাকে, এদের রক্ত সংবহনতন্ত্র আর শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে, কিন্তু রেচনতন্ত্র আছে। রেচনতন্ত্রের নাম কি, শিখাকোষ। এবং 2 বা 3 দিন, 2 দিয়ে হচ্ছে তারা দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর 3 দিয়ে মানে হচ্ছে তারা ত্রিভ্রূণস্থলী প্রাণী। একটা প্রশ্ন আসে, প্রথম ত্রিভ্রূণস্থলী প্রাণী কোনটা, মনে রাখবা প্লাটিহেলমিনথিস, তোমার বই অনুযায়ী আর কি, হ্যাঁ। ওকে। এবং তারা সিলোম, প্রতিসমতা, এগুলো তোমরা বলে আসবা। সিলোম তো জানোই, এরা অ্যাসিলোমেট প্রাণী। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে তোমরা মনে রাখবো, ওই যে পড়ছি আমরা চ্যাপ্টা কৃমি, একটু আগে বলে আসছি। যকৃৎ কৃমিও বলে, ফেসিওলা হ্যাপাটিকা। ওকে। এরপর হচ্ছে নেমাটোরা বা নেমাথেলমিনথিস। নেমাথেলমিনথিস মনে রাখবা সেম টু সেম প্লাটিহেলমিনথিসের মতন। জাস্ট একটা জিনিস মনে রাখবা, এদের দেহটা ইলাস্টিন ফাইবার দিয়ে তৈরি এবং এদের দেহকে নলের ভিতর নল বলে। কেন নলের ভিতর নল বলে, এদের পৌষ্টিক নালীটা একদম মুখ ছিদ্র থেকে একদম পায়ু পর্যন্ত থাকে এবং এরা যেহেতু ইলাস্টিন ফাইবার দিয়ে তৈরি, এদের ভিতরের পৌষ্টিক নালীটা দেখা যায়। সো মনে হচ্ছে বাইরে থেকে একটা নল, এর ভিতরে আরেকটা নল, এই জন্য এটাকে বলে নলের ভিতর নল। হ্যাঁ, সো এটাই তোমার অপশনে থাকবে, উদ্দীপকে থাকবে যে নলের ভিতর নল গঠন দেখা যায় কয়েকটা প্রাণী, প্রাণী কোন পর্বের এবং বৈশিষ্ট্য লেখো। তো পর্বের প্রাণীটা হচ্ছে নেমাটোরা এবং এদের বৈশিষ্ট্যগুলো প্রায় সবই সেম। ওকে। আচ্ছা, এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে চোখ কৃমি, চোখে কৃমি থাকে, এটা এক্সাম্পল মনে রাখবা, আর লোয়া লোয়া। ওকে। নেক্সট যেটা হচ্ছে মলাস্কা। মলাস্কা হচ্ছে 2য় বৃহত্তম প্রাণী, মনে রাখতে হবে 2য় বৃহত্তম পর্ব কোনটা, মলাস্কা। তার প্রথম বৃহত্তম পর্ব কোনটা, আর্থ্রোপোডা। সবচেয়ে বেশি প্রাণী থেকে আর্থ্রোপোডায়, সেকেন্ড হচ্ছে মলাস্কায়। এবং এর বৈশিষ্ট্যটা কিভাবে মনে রাখবা, হিমুর মামারা ফুল মোল্লা, হিমুর মামারা ফুল মোল্লা। হি দিয়ে মনে রাখবা হিমোসিল, এদের দেহে হিমোসিল গহ্বর থাকে, হ্যাঁ। সিলেন্টেরন না, সিলেন্টেরন থাকে তোমার আর্থ্রোপোডা, এদের দেহে হিমোসিল গহ্বর থাকে। এই গহ্বরের মধ্যে রক্ত থাকে, এদের রক্তে কিন্তু আবার লোহিত রক্তকণিকা থাকে না, এদের রক্তকণিকার নাম হচ্ছে হিমোসায়ানিন। তো হি দিয়ে 2টা জিনিস, হিমোসায়ানিন, হিমোসিল। মামারা, মা দিয়ে মেডুলা, মা দিয়ে ম্যান্টল, সরি ম্যান্টল। এদের দেহে একটা খোলক থাকে যেটা ম্যান্টল নামক খোলক দ্বারা আবৃত এবং এই ভিতরে এদের দেহটা মাংসল হয়, সো এদের আরেকটা মা দিয়ে মাংসল। রেডুলা, এদের দেহে একটা রেতি জিহ্বা থাকে যেটার নাম রেডুলা। মামারা দিয়ে মেন্টল, মাংসল, রেডুলা। ফুল, ফুল দিয়ে মনে রাখবো ফুলকা বা ফুসফুস দ্বারা তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং মোল্লা দ্বারা তারা মলাস্কা, হ্যাঁ। এবং দেহটা কাইটিন দ্বারা আবৃত, আমরা জানি। আচ্ছা, আর মলাস্কার এক্সাম্পল কি, শামুক। শামুকের বৈজ্ঞানিক নামটা লাগবে পিলা গ্লোবোসা।
ওকে, এরপর হচ্ছে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডা পর্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা মনে রাখার টেকনিক হচ্ছে এটিএন এর পিসি বন্ধ ও খণ্ড বিখণ্ড। এটিএন এর পিসি বন্ধ ও খণ্ড বিখণ্ড, এই দিয়ে মনে রাখবে অ্যানেলিডা। টি, টি দিয়ে হচ্ছে ট্রোকোফোর, এদের লার্ভা দশা থাকে যেটাকে বলে ট্রোকোফোর লার্ভা। অ্যান দিয়ে হচ্ছে এদের রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া, মনে রাখতে হবে এদের রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া। পিসি, পি দিয়ে মনে রাখবা প্যারাপোডিয়া, এদের চলনাঙ্গের নাম প্যারাপোডিয়া। এবং সি দিয়ে কাইটিন, এদের দেহটাও কাইটিন দিয়ে আবৃত থাকে। এটিএন এর পিসি বন্ধ, এদের রক্ত সংবহন বৌদ্ধ ধরনের। আমরা জানি রক্ত সংবহন দুই রকম আছে, বৌদ্ধ মুক্ত। বৌদ্ধ মানে হচ্ছে কি, তাদের রক্তটা শুধুমাত্র রক্তনালী এবং হৃৎপিণ্ডের ভিতর থাকে, এর বাইরে বের হয় না। এদের রক্ত সংবহন বৌদ্ধ ধরনের, বাকিগুলোর কিন্তু মুক্ত ছিল। আচ্ছা, এবং খণ্ড বিখণ্ড এরা সমখণ্ডকালীন বিশিষ্ট প্রাণী। এক্সাম্পল তোমরা বুঝতে পারতেছো, এটা হচ্ছে কেঁচো। সো কেঁচোর বৈজ্ঞানিক নামটা জানতে হবে ম্যাটাফিরে পোস্থামা, ম্যাটাফিরে পোস্থামা। ওকে, এরপর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্থ্রোপোডা, এদেরকে সন্ধিপতি প্রাণীও বলে। হ্যাঁ, কারণ এদের পথ বা পাগুলো দেখবা জয়েন্ট জোড়া জোড়া লাগানো। হ্যাঁ, তেলাপোকা বা ঘাসফড়িং এর পাগুলো যদি দেখো। এই আর্থ্রোপোডার বৈশিষ্ট্য মনে রাখা ইজি, এটার জন্য আমি কোনো নিমোনিক বলবো না, কারণ এটা তোমরা পড়ে আসছো। ঘাসফড়িং এর মধ্যে তুমি কি দেখতে পাও, তাদের অঞ্চলায়ন আছে, মস্তক বক্ষোদর আছে, মস্তকের মধ্যে দুইটা পুঞ্জাক্ষী আছে, যেটার গঠনগত এককে তোমরা ওমাটিডিয়াম বলো। তিনটা সরলাক্ষী আছে। হ্যাঁ, তারপর তারা ডানা আছে যার মাধ্যমে তারা উঠতে পারে, 2 জোড়া ডানা থাকে, পা থাকে 3 জোড়া বা 4 জোড়াও থাকতে পারে, মাকড়সা 4 জোড়া আছে। তারপরে তোমরা পড়ছো যে তাদের দেহের গহ্বরের নাম হচ্ছে হিমোসিল, এবং এখানের মধ্যে কি থাকে, তাদের যে রেচনাঙ্গ থাকে এটার নাম মালপিজিয়ান নালিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মালপিজিয়ান নালিকা তাদের রেচনাঙ্গ। তাদের দুইটা কি থাকে, শিং থাকে না, কাইটিন থাকে। হ্যাঁ, আচ্ছা। সো এই হচ্ছে বৈশিষ্ট্য। এক্সাম্পল মনে রাখবা, ঘাসফড়িং পুইকোলোসারাস পিকটাস বৈজ্ঞানিক নাম। তেলাপোকার নামটা মনে রাখতে পারো পেরিপ্লেনিটা আমেরিকানা। ওকে, এরপর হচ্ছে অ্যাকেনোডার্মাটা, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদেরকে বলে কণ্টকতক প্রাণী। কেন কণ্টকতক? কারণ তার বাইরের দিকে কাটা থাকে। এবং মনে রাখবা, একটা সিনারিও দেয় বা উদ্দীপক থাকে, যেমন কোন পর্বের প্রাণীরা সবাই সামুদ্রিক, একটাই মনে রাখবা, অ্যাকাইনোডার্মাটা। অ্যাকাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী সামুদ্রিক। এবং এটার বৈশিষ্ট্য কি মনে রাখবা, একটা এক্সাম্পল দিয়ে আমরা বৈশিষ্ট্য মনে রাখবো, যেমন তারা মাছ। হ্যাঁ, 5টা এরকম স্টারের মতো স্টারফিশ বলে। সো এই তারা মাছের 2টা তল থাকে, একটা হচ্ছে উপরের তল, এটাকে বলে মৌখিক তল, নিচের দিকে হচ্ছে বিমৌখিক তল। এই মৌখিক তলে এরকম কিছু খাত থাকে। হ্যাঁ, এগুলোকে বলে অ্যাম্বুলেক্রাল খাত। এবং নিচে টিউবের মতন কিছু পা থাকে, এগুলোকে বলে টিউব ফিড। এবং এরা যেহেতু পানির ভিতর থাকে, এই জন্য এদের পানি সংবহন তন্ত্র থাকে, রক্ত সংবহন তন্ত্র থাকে না। এই তো, এবং এরা সবাই সামুদ্রিক, এটা তোমার মনে রাখতে হবে। এই তো, আর এদের প্রতিসম কি, এটা স্পেশাল প্রতিসম আছে, যেহেতু এরা প্রতিসম প্রাণী, পঞ্চরীয় প্রতিসম, যেহেতু স্টারফিশ 5টা, তো পঞ্চরীয় প্রতিসম। ওকে, এখন আসো করডাটা। তো করডাটা থেকে কি মনে রাখবা, এদের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর একটা দণ্ড থাকে, এটাকে বলে নটোকর্ড। এটা একটা ছবি আছে তোমার বইয়ে, এটা তোমাকে আঁকতে হবে। এই নটোকর্ডের উপরেই দেখবে একটা ফাঁপা দণ্ড থাকে, যেটাকে বলে স্নায়ুরজ্জু। এই স্নায়ুরজ্জুটাই পরবর্তীতে ব্রেইন হয় এবং স্পাইনাল কর্ড হয়, ব্রেইন এবং সুষুম্নাকাণ্ড হয়। তো এদের কি থাকে মনে রাখবে, একটা নটোকর্ড থাকে পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, এটা পরবর্তীতে মেরুদণ্ড হইতেও পারে, নাও হইতে পারে। তারপরে কি থাকে, এই এর উপরে পৃষ্ঠ বরাবর আরেকটা দণ্ড থাকে ফাঁপা, যেটা স্নায়ুরজ্জু, যেটা পরবর্তীতে ব্রেন এবং স্পাইনাল কর্ড হয়। তারপরে কি থাকে, তাদের ফুলকারন্ধ্র থাকে, তাদের কিছু এই যে গিল ফুলকারন্ধ্র থাকে, পরবর্তীতে এই ফুলকারন্ধ্র বিলুপ্ত হয়ে যেতে পারে, যেমন মানুষের ক্ষেত্রে ফুলকারন্ধ্র আর থাকে না। এন্ডোস্টাইল থাকে, বুকের মধ্যে কিছু গ্রন্থির মতন অংশ থাকে এন্ডোস্টাইল, পরবর্তীতে এটা থাইরয়েড গ্রন্থি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্ত সংবহন তো এদের নর্মালি মুক্ত রক্ত সংবহন থাকে, এবং এদের বদ্ধ থাকে, এবং তাদের পোর্টাল সংবহন তন্ত্র থাকে। হৃৎপিণ্ড থাকে তাদের কোথায়, তাদের পৃষ্ঠ দিকে থাকে। আমি যদি এভাবে শুই, আমার সামনের দিকে অঙ্কীয় দিকে থাকে হৃৎপিণ্ড, আর পৃষ্ঠ দিকে থাকে নটোকর্ড আর সুষুম্নাকাণ্ড বা স্নায়ুরজ্জু। তাদের পার্শ্বপথ থাকে, লেজ থাকে পায়ে পশ্চাৎ, এবং খণ্ডকায়ন হচ্ছে থাকে বাহ্যিক দিকে, খণ্ডকায়ন থাকে। এই গেল 9টা পর্ব। এই 9টা পর্বের আমি যা যা বৈশিষ্ট্য বললাম খুব কিন্তু বেশি না। হ্যাঁ, আমি যে যে বৈশিষ্ট্য বলছি এগুলো তুমি যদি মনে রাখতে পারো, তোমার এমসিকিউ কভার হবে, রিটেনও কভার হবে। তারপর আসো, এই কর্ডাটা পর্বের পর্বকে আমরা 3টা উপপর্বে ভাগ করি। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, স্যাফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই যে ইউরোকর্ডাটা, স্যাফালোকর্ডাটা, এই দুটাকে আবার প্রোটোকর্ডাটা বলে, কারণ তাদের দেহে এই যে নটোকর্ডটা মেরুদণ্ড দ্বারা রূপান্তরিত হয় না। আর ভার্টিব্রাটা কি হয়, তাদের দেহে ভার্টিব্রাল কলাম হয়, মানে নটোকর্ডটা পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়, এই জন্য এদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। এই কর্ডাটা বা মেরুদণ্ডী প্রাণীকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ন্যাথোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটার আবার 2টা ক্লাস আছে, একটা হচ্ছে মিক্সিনি আর একটা হচ্ছে প্যাট্রোমাইজন্টিডা। আর সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটার আবার সাইক্লোস্টোমাটার 2টা ক্লাস আছে, একটা হচ্ছে মিক্সিনি আর হচ্ছে প্যাট্রোমাইজন্টিডা। আর ন্যাথোস্টোমাটার 7টা ক্লাস আছে।
কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, এভিস, সরি, তোমার কি বলে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এবিস, মামালিয়া, এই 7টা। সো এখান থেকে তোমার কি প্রশ্ন আসবে সবকিছু পড়ার দরকার নাই তোমার। তোমার যেটা জানতে হবে ইউরোকোডাটার 3টা ক্লাস আছে। একটা হচ্ছে তোমার এসিডিয়াসি, লার্ভেসি, থিলিয়াসি, এনাফ। তারপর তোমার যেটা জানতে হবে সেফালোকর্ডাটার 33টা প্রজাতি এখন পর্যন্ত পৃথিবীতে টিকে আছে, জানতে হবে। এর থেকে বৈশিষ্ট্য তোমার কিছু আসবে না। তোমার যেটা আসবে পরীক্ষায় যে ভার্টিব্রাটা, মেরুদণ্ডী প্রাণী, এর আমরা পড়ছি 2টা সাব ক্লাস আছে, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার আবার 2টা ক্লাস আছে, একটা হচ্ছে মিক্সিনি, প্যাট্রোমাইজোন্টিরা। এই মিক্সিনি আর প্যাট্রোমাইজোন্টিরা, এই দুটার পার্থক্য আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটার পার্থক্য তোমার জানতেই হবে। যেমন মিক্সিনি আর প্যাট্রোমাইজোন্টিরার মধ্যে কি পার্থক্য দেখো। মিক্সিনির আরেকটা নাম কি, মিক্সিনির আরেকটা নাম হচ্ছে হ্যাগফিশ। প্যাট্রোমাইজোন্টির আরেকটা নাম কি, ল্যাম্প্রে। মনে রাখবা মিক্সিনিতে সবকিছু কম কম। যেমন মিক্সিনিতে দেখো দেহে আইস নাই, এদের কোনো পৃষ্ঠ পাখনা নাই, তারপরে এদের 5 থেকে 15 জোড়া ফুলকা, ওদের 7 জোড়া ফুলকা, এদের কোনো লার্ভা দশা নাই, ওদের লার্ভা দশা আছে, মানে প্যাট্রোমাইজোন্টির লার্ভা দশা আছে। তারপর হচ্ছে হ্যাগফিশের নাসিকাথলি মুখগহ্বরে উন্মুক্ত হয়। আচ্ছা এগুলো লাগবে না, তোমার যেটা জানতে হবে দেখো মিক্সিনি আর প্যাট্রোমাইজোন্টির বেসিক পার্থক্য হচ্ছে, তোমার যদি আসে পরীক্ষায় 4টা লিখবা। মিক্সিনির আরেকটা নাম হ্যাগফিশ, প্যাট্রোমাইজোন্টির আরেকটা নাম ল্যাম্প্রে, একটা গেল। মিক্সিনির 5 থেকে 15 জোড়া ফুলকা আছে, আর হ্যাগফিশের কয়টা আছে তোমার, মিক্সিনি আর হচ্ছে ল্যাম্প্রের হচ্ছে তোমার 7 জোড়া ফুলকা আছে। মিক্সিনির কোনো লার্ভা দশা নেই, আর প্যাট্রোমাইজোন্টির লার্ভা দশা আছে। এই লার্ভা দশার নাম কি, অ্যামোসিট লার্ভা, অ্যামোসিট লার্ভা দশা আছে। আইসবিহীন, ওদের আইস থাকে না, সো এটা বলতে পারো। এই হচ্ছে পার্থক্য। আর এখন আসো 7টা ক্লাস আমরা পড়ছি ন্যাথোস্টোমাটার, এই 7টা ক্লাসের তোমার বৈশিষ্ট্য আসবে, যে কোনোটাই আসতে পারে। সেই 7টা ক্লাস আমরা একটু পরে ফেললেই হয়ে যায়। যেমন 3টা মাছ আছে, যেমন হচ্ছে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি। এই 3টাকে পাশাপাশি রেখে পড়বা। যেমন কন্ড্রিকথিস, কন্ড্র মানে হচ্ছে তরুণাস্থি, তাহলে এদের দেহে তরুণাস্থি থাকে। অ্যাক্টিনোপ্টেরিজি আর সার্কোপ্টেরিজির যে কাটাগুলো, এগুলো অস্থি দিয়ে তৈরি। গেল। কন্ড্রিকথিসের যে লেজটা, এই লেজটা দেখবা সমান না, হ্যাঁ, অসমান, এই জন্য এটাকে বলে হ্যাটারোসার্কাল। অ্যাক্টিনোপ্টেরিজির লেজটা সমান, এই জন্য এটাকে বলে হোমোসার্কাল। আর সার্কোপ্টেরিজির লেজটা একটু পিণ্ডাকার, এই জন্য এটাকে বলে ডাইফি সার্কাল। তারপর হচ্ছে আইস, কন্ড্রিকথিস যে আইসটা, এটাকে কাটা কাটা, এটাকে বলে প্ল্যাকোয়েড আইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসবে। অ্যাক্টিনোপ্টেরিজির আইসটাকে বলা হয় তোমার 2 ধরনের আছে, একটা হচ্ছে টিনয়েড আর একটা হচ্ছে সাইক্লোয়েড, গোল গোল। আর হচ্ছে তোমরা যেটা তোমরা আইস রুই মাছে আঁকবা। আর সার্কোপ্টেরিজির আইসটা কেমন, এটা হচ্ছে তোমার ডাইফি গ্যানোয়েড, হ্যাঁ, আর লেজটা ছিল ডাইফি সার্কেল। তাহলে 2টা, একটা হলো আইস, একটা অস্থি, আর একটা হচ্ছে তোমার পাখনা, সরি পাখনা না, একটা হচ্ছে তোমার অস্থি, তারপরে গেল লেজ, আর একটা হচ্ছে আইস, 3টা গেল। তারপর মনে রাখবা এক্সাম্পল, যেমন হচ্ছে কন্ড্রোকথিসের এক্সাম্পল হচ্ছে হাঙ্গর। অ্যাক্টিনোপ্টেরিজির এক্সাম্পল আমরা যে মাছগুলো খাই, রুই, কাতলা, যত মাছ আছে সব। আর সার্কোপ্টেরিজির এক্সাম্পল কি মনে রাখবা, 2টা মাছ, একটা হচ্ছে সিলাকান্থ আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান লাংফিশ। এটা বৈজ্ঞানিক নাম লাগবে না, জাস্ট মনে রাখো সিলাকান্থ মাছ আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান লাংফিশ, এত পর্যন্ত পারলেই হবে। এরপর আসো অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া হচ্ছে তোমার 4টা পা থাকে, এই জন্য এদেরকে বলা হয় ট্যাট্রাপড, হ্যাঁ, ট্যাট্রাপড বলে বা চতুষ্পদী প্রাণী বলে। এবং অ্যামফিবিয়ার এক্সাম্পল তো তোমরা জানোই, ব্যাং এর কি কি বৈশিষ্ট্য আছে, দেহটা হচ্ছে পিচ্ছিল হয়, কারণ মিউকাস ঘর্মগ্রন্থি থাকে, মিউকাস ক্ষরণ হয়। তারপর হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী থাকে। তারপর এদের 4টা পা থাকে, সামনের পায়ে 4টা আঙ্গুল, পিছনের পায়ে 5টা আঙ্গুল। এই 4টা আঙ্গুল এবং 5টা আঙ্গুলের মধ্যে কোনো নখ থাকে না, হ্যাঁ, এবং তারা ফুসকা এবং ফুলকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিতে পারে, এবং তারা একটোথার্মিক, এটা মনে রাখতে হবে। একটো মানে কি, বাইরে, বাইরের টেম্পারেচার অনুযায়ী এদের দেহের টেম্পারেচার চেঞ্জ হতে পারে, এই জন্য এদেরকে বলা হয় একটোথার্মিক। এই তো। আর হৃৎপিণ্ড মনে রাখতে হবে, হৃৎপিণ্ড কিভাবে মনে রাখবা, এদের মনে রাখবা এই যে 7টা ক্লাস, প্রথম 3টা হচ্ছে মাছ, এই মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা অ্যাক্টিয়াম, একটা ভেন্ট্রিকল। অ্যামফিবিয়া এর থেকে উন্নত, তাহলে এদের 3টা হৃৎপিণ্ড, মানে 3 প্রকোষ্ঠ থাকবে, 2টা অ্যাক্টিয়াম, একটা ভেন্ট্রিকল। এর থেকে উন্নত কে, এর থেকে উন্নত হচ্ছে রেপটিলিয়া। রেপটিলিয়া কি থাকবে, এদের 4টা প্রকোষ্ঠ থাকবে, কিন্তু অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। এক্সেপ্ট হচ্ছে তোমার কুমির, কুমির হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ থাকবে। আর বাকি 2টা হচ্ছে এভিস আর মামালিয়া, এদের সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ থাকবে, 2টা অ্যাক্টিয়াম, 2টা ভেন্ট্রিকল করে। সো হার্টের কয়টা প্রকোষ্ঠ জানতে হবে। আর এক্সাম্পল মনে রাখবে অ্যামফিবিয়ার, কি এক্সাম্পল, যেমন হচ্ছে ব্যাং, ব্যাঙের বৈজ্ঞানিক নামটা পড়বা। র্যাপটিলিয়া বা সরীসৃপ, এরা সরীসৃপ কেন, কারণ বুকে ভর দিয়ে চলে। তুমি বলতে পারো তাদেরও তো 4টা পা আছে, যেমন টিকটিকি, কুমিরের তো 4টা পা, বাট এরা বুকে ভর দিয়ে চলে, হ্যাঁ, এই জন্য এরা সরীসৃপের মধ্যে পড়ছে।
এবং মনে রাখবা এখান থেকে কি কি বৈশিষ্ট্য, এদেরও সেম চারটা 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 পা থাকে। সামনের পায়ে কিন্তু এদের 5টা আঙ্গুল থাকে, পিছনের পায়ে 5টা আঙ্গুল, ওদের কিন্তু 4টা আঙ্গুল ছিল। এবং এদের নখর যুক্ত থাকে। অ্যাম্ফিবিয়ার কোনো নখর ছিল না। এবং তাদের দেহটা দেখো প্লেট বা আইস থাকে না, যে প্লেট দ্বারা আবৃত থাকে। এবং তারা বাচ্চা যে ডিম যে প্রকোষ করে মানে ডিম যে পারে, এটা কি দ্বারা আবৃত থাকে, খোলস দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, এবং তাদের হৃৎপিণ্ড কেমন, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এক্সেপ্ট হচ্ছে কুমির, এটা পরীক্ষা বারবার আসবে, এরা সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই এখন অ্যাবিস। অ্যাবিস তোমরা সবাই জানো, এটা হচ্ছে পাখি। অ্যাবিস একটা পাখির কি কি থাকে, একটা পাখির দেখবে ঠোঁট থাকে না, এই ঠোঁটটা চঞ্চু বা পিকে রূপান্তরিত হয়। তারপর হচ্ছে এদের দেহে পালক দ্বারা আবৃত থাকে, এদের গ্রীবাটা হচ্ছে অ্যাস আকৃতির। হ্যাঁ, তারপর এদের যে এরা হচ্ছে এন্ডোথার্মিক, মানে এদের রক্ত গরমের প্রাণী, মানে তাদের বাইরের টেম্পারেচার অনুযায়ী ভিতরের টেম্পারেচার বা রক্তের টেম্পারেচার চেঞ্জ হয় না। তুমি তাদেরকে সাইবেরিয়াতে নিয়ে যাও, তুমি মরুভূমিতে নিয়ে যাও, সেমই থাকবে টেম্পারেচার, কোনো চেঞ্জ হবে না। তারপর হচ্ছে তারা ডিম পারে, হ্যাঁ, ডিমের মাধ্যমে বাচ্চা হয়। তারপর হচ্ছে তোমরা তারা উঠতে পারে, কারণ তাদের ডানা থাকে, সামনের যে 2টা পা এটা ডানায় রূপান্তরিত হয়েছে। আর এরা আরো একটা উঠতে পারে, আরেকটা কারণ হচ্ছে এদের যে অস্থি এগুলো ফাঁপা থাকে, এখানে কি থাকে, অ্যালভিউলাস থাকে, মানে হচ্ছে বায়ু গহ্বর থাকে, এই কারণে। এই তো। আর মামালিয়া লাস্ট, মামালিয়া হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। কেন তারা স্তন্যপায়ী, কারণ মাতৃস্তন পান করে। মনে রাখবা এই মামালিয়ার মধ্যে সকল ধরনের উভচর, জলচর এবং খেচর সব ধরনের প্রাণী আছে। যেমন একটা প্রাণী মামালিয়া যেটা উঠতে পারে, সেটার নাম কি, বাদুড়। একটা প্রাণী, 2টা প্রাণী যেটা মামালিয়ার কিন্তু পানিতে থাকে, মনে রাখবো ডলফিন এবং তিমি। আর ডাঙায় থাকে বেশিরভাগ মামালিয়া। সো মামালিয়ার কিছু বৈশিষ্ট্য, যেমন মানুষের যে যে বৈশিষ্ট্য আছে, মানুষের হাড় 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, সম্পূর্ণ 4, 2টা টেম, 2টা ভেন্ট্রিকল, দেহ লোম দ্বারা আবৃত থাকে। তারপর হচ্ছে এই যে বক্ষ গহ্বর, উদর গহ্বরকে একটা পর্দা আবৃত পৃথক করছে, যেটার নাম হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। হ্যাঁ, দেহে ঘর্মগ্রন্থি থাকে, মাতৃস্তন পান করে। তারপর হচ্ছে তাদের আহ এরাও এন্ডোথার্মিক, হ্যাঁ, উষ্ণ রক্তের প্রাণী। এই তো। হ্যাঁ, আর কান নিয়ে বলছি, কান নিয়ে আমরা এর পরের চ্যাপ্টারে পড়বো, সমস্যা নেই। এখান থেকে একটা প্রশ্ন আসে যে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এটার এক্সাম্পল কি, এটা কিভাবে লিখবা, আমরা তো পড়ছি কর্ডাটা পর্বের প্রাণীরা হচ্ছে কর্ডেট, কারণ তাদের নটোকর্ড থাকে। এটা আবার 3 রকম আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এর মধ্যে ভার্টিব্রাটার নটোকর্ডটা কি দ্বারা কনভার্ট, মেরুদণ্ড দ্বারা কনভার্ট। কিন্তু বাকি দুটার কিন্তু মেরুদণ্ড থাকে না, সারা জীবনে নটোকর্ড থাকে। সো আমরা বলতে পারি ভার্টিব্রাটা, এরা তো নটোকর্ডও থাকে, আবার জন্মের পরে এটা মেরুদণ্ড হয়ে যায়। সো এরা আসলে কর্ডাটার পর্বের প্রাণী। কিন্তু ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এদের নটোকর্ডে থাকে, এরা কিন্তু মেরুদণ্ডী না। এই কারণে সকল মেরুদণ্ডী প্রাণী নটোকর্ড, বাট সকল নটোকর্ড মেরুদণ্ডী নয়। এটা এক্সাম্পল দিয়ে দেখাবা। সো এই হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 আমি এই যে 30-35 মিনিটের ক্লাস নিলাম, তো এই 35 মিনিট তোমরা যদি দেখো এবং এই টপিকগুলো একটু বারবার রিভিশন দাও, বা এই ভিডিওটাই বারবার দেখো, ঘুমাইতে গেলে একটু ভিডিওটা দেখলা, আবার তখন একটু ফ্রি টাইমে এই ভিডিওটা একটু ছেড়ে দেখলা, উল্টাপাল্টা সময় নষ্ট না করে, ফেসবুক না টিপে, তাহলে তোমাদের কাজে দিবে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এগুলি আসবে। সো নেক্সট দিন আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ।